আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 24শে জুন থেকে ফর্ম ফিল আপ চলবে 7 জুলাই পর্যন্ত। আজকে তোমাদের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসে তো দেখাবোই কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর সমস্ত অরিজিনাল ইনপুট পুট করেই আমি দেখাবো। সমস্ত কিছু আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি স্টেপ কিভাবে তোমরা ফিল আপ করবে সবটা এই ভিডিওতে দেখাবো। একদম প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে তোমাদের প্রেফারেন্স দেওয়া পর্যন্ত সবটা এই ভিডিওতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো আমি যাই পোর্টালটা ওপেন করেছি সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে রেজিস্টার নাও, নিউ স্টুডেন্টস ক্যান রেজিস্টার হিয়ার, অর্থাৎ আমরা আজ থেকে এখানে রেজিস্ট্রেশন শুরু করে দিতে পারবো। সবার প্রথমে ফর্ম ফিল আপ শুরু করার আগে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি। আজকে তোমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখতে পাবে যেখানে হয়তো তোমরা তাড়াহুড়ো করে তোমাদের নিজেদের ফর্ম ফিল আপ প্রসেসটা করতে যাবে, কিন্তু আমি কখনোই এটা তোমাদের সাজেস্ট করব না। তোমরা আগে 2-3 দিন ধরে ভালোভাবে বিভিন্ন জিনিস দেখো, বোঝো, নিজেদের প্রেফারেন্স লিস্ট বানাও, নিজেদের সাবজেক্ট কম্বিনেশন ঠিক করো, তারপরে একদম এখনো যেহেতু 7 জুলাই পর্যন্ত সময় রয়েছে, 2-3 দিন পরে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা স্টার্ট করো। তোমাদের এখানে একবার যদি ভুল হয়ে যায়, বারবার একই কথা বলি, আর তোমরা কিন্তু পরবর্তীকালে অ্যাডমিশন ক্যান্সেল অবধি হয়ে যেতে পারে। সেই জন্য আজকেই কেউ ফর্ম ফিল আপ করতে যাবে না, এটা তোমাদের সবার জন্য আমার একটা সাজেশন, আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, যে আজকেই কেউ ফর্ম ফিল আপ করতে যাবে না। হ্যাঁ, তোমরা আজ থেকে করতে পারো, কিন্তু আজকে কেউ করবে না। ভালোভাবে পুরোটা অবজার্ভ করো, পুরো বিষয়টা ভালোভাবে বোঝো, তারপরে তোমরা পরশু থেকে বা তার পরের দিন থেকে ফর্ম ফিল আপ করবে। কারণ এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, তোমাকে 10টা-15টা কলেজে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, তোমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেটা যেন একদম নির্ভুল হয় এবং সঠিকভাবে হয়, সেটা তোমরা এনশিওর করবে। তো চলো আর বেশি কথা না বলে একদম শুরু করে দিই কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে ফর্ম ফিল আপ করবে। সবার প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হলো রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাকে পোর্টালে এসে সবার প্রথমে রেজিস্টার করতে হবে। ডান দিকে দেখো রেজিস্টার নাও বলে একটা অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরই তোমাকে বলছে এখানে তোমার মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি এন্টার করতে। আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং মেল আইডিটা এন্টার করে নিচ্ছি, তারপরে নেক্সট স্টেপে তোমাদের সাথে আবার দেখা করছি। এরপরে দেখো তোমাদের ফোনে অলরেডি একটা ওটিপি চলে এসেছে। এরপরে তোমার এখানে পার্সোনাল ইনফরমেশন পুট করার জন্য বলা হচ্ছে। সবার প্রথমে তোমার ফার্স্ট নেম দেবে, দেন মিডল নেম থাকলে দেবে, আদারওয়াইজ লাস্ট নেম দিয়ে দেবে। তোমার ন্যাশনালিটি চুজ করে নেবে, দেন তোমার ডমিসাইল এখান থেকে চুজ করে নেবে, অর্থাৎ তুমি কোন স্টেটে থাকো সেটা চুজ করে নেবে। ওয়েস্ট বেঙ্গল সবার প্রথমে রয়েছে এখানে, আমি নিচে খুঁজতে গিয়েছিলাম। তো এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে এখানে। তুমি এখানে ধরো ডিস্ট্রিক্ট দিয়ে দিলে, আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। দেন তোমার জেন্ডার এখান থেকে চুজ করে নেবে, তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমার ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। দেখো এখানে কি কি ক্যাটাগরি অ্যাভেলেবেল রয়েছে। অনেকে তোমরা বলছিলে যে ওবিসি থাকবে না, এই সমস্ত কিছু। তো দেখো এখানে আনরিজার্ভ জেনারেল তো রয়েছে, তার সাথে ইডাব্লিউএসও রয়েছে। কারণ আমরা প্রতিটা কলেজের যখন সিট ক্যাপাসিটি দেখতে যেতাম তখন আমরা দেখতে পেতাম যে হ্যাঁ, ইডাব্লিউএসদের জন্য সিট রিজার্ভ করা রয়েছে। ওবিসি এ ওবিসি বি দুটোই একদম সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ারসি রয়েছে। এবার হচ্ছে তোমাদের এসসি রয়েছে, এসটি রয়েছে, নর্মাল যেগুলো থাকে সেগুলো সবই রয়েছে। তো আমি এখানে আনরিজার্ভ ধরো সিলেক্ট করে নিলাম। এরপর দেখো এখানে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেন তোমার মোবাইল এবং ইমেল এই দুটোতেই একটা করে ওটিপি গেছে, এই ওটিপি গুলো এখানে পুট করে দেবে। দেন তুমি কোন বছরে পাস করেছো সেটা দেখে নেবে। খুব ভালো কথা, দেখো যে লাস্ট কত সালে পাস করলে আমরা ভর্তি হতে পারবো, একদম 2018 সাল পর্যন্ত তোমাদের ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে অনেকগুলো গ্যাপ ইয়ারের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম 2024 থেকে 24 তো রয়েছে, 23, 22, 21, 20, 19, 18, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। একদম 6 বছর তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। 6 বছরের গ্যাপ থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। 2018-তে তোমরা যদি পাস করে থাকো তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমার এখানে ক্লাস 12 তুমি পাস করেছো কিনা সেটা দেবে, অবশ্যই পাস করেছো। দেন তোমার ক্লাস 12-এর কি বোর্ড ছিল সেটা দেবে, তো আমি দিয়ে দিলাম। এরপরে দেখো তোমাদের সবার যে কোয়েশ্চেন থাকে সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক আইডি। দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইউনিক আইডি। যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকে। আমি একজন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ছিলাম, আমারও রেজিস্ট্রেশন নাম্বার ছিল এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও ছিল, যেটা ক্লাস 11-এ ইস্যু করা হয়েছিল। আর যারা আদার দেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট থাকো, আমি তোমাদের বিষয়টা অত ডিটেলে জানি না যে আইএসসি এবং সিবিএসসি দের জন্য অ্যাকচুয়ালি কি নাম্বার থাকে। আশা করব তোমাদের ইউনিক আইডি থাকে, তো ইউনিক আইডিটা তোমরা এখানে প্রোভাইড করবে। যাদের যেটা রয়েছে রেজিস্ট্রেশন অথবা ইউনিক আইডি সেটা এখানে প্রোভাইড করবে। এবং
তারপরে তোমাদের ক্লাস 12-এ যে রোল নাম্বার ছিল সেটা পুট করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা তোমরা যে ইউনিক আইডিটা পুট করছো এটাকে ভ্যালিড করবে এরকম একটা ডকুমেন্ট পুট করবে। এখানেও একটা জিনিস ক্লারিফাই করে দিই, অনেকেই তোমরা বলছিলে যে আমি এখনো হার্ড কপি মার্কশিট পাইনি। দেখো তোমাদের বলবো হার্ড কপি মার্কশিট কিছুদিনের মধ্যেই জোগাড় করে নিতে, কারণ এটা 7 তারিখ অব্দি ডেট আছে, তোমরা চাইলে পরেও করতে পারো, কিন্তু হার্ড কপি মার্কশিটটা অবশ্যই দরকার। আর একান্তই যদি পাওয়া না যায় তাহলে তোমাদের বোর্ডের থেকে রেকগনাইজ এরকম কোনো একটা সাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো, বোর্ডের সাইট থেকে, তোমাদের সিবিএসই বা আইএসসি বোর্ডের সাইট থেকে ডাউনলোড করতে পারো। সেটা ডাউনলোড করে তোমাদের যে ডকুমেন্টে ইউনিক আইডিটা লেখা থাকবে সেটাই এখানে আপলোড করতে হবে। সেটা তোমাদের ক্লাস 12-এর অ্যাডমিট হতে পারে, অথবা ক্লাস 12-এর রেজাল্ট হতে পারে, অথবা ইউনিক আইডির জন্য অন্য কোনো ডকুমেন্টও হতে পারে। পুরো জিনিসটা ক্লিয়ার করে দিলাম, বারবার তোমরা এটা নিয়ে কোয়েশ্চেন করছিলে, আশা করি এবার আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তো এবার এখানে আমার সমস্ত রেজিস্ট্রেশন প্রসেসের ডেটা পুট করা হয়ে গেছে, এবার আমি কমপ্লিট রেজিস্ট্রেশন করব। দেখো আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে চলে এলো এরকম একটা থ্যাংক ইউ পপ আপ, যেখানে আমি এরপরে বলা রয়েছে লগ ইন করে তারপরে আমার ফার্দার প্রসেস আমি কমপ্লিট করতে পারবো। আর তোমার ফোন, তোমার মোবাইল এবং তোমার মেলেও চলে আসবে যে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুলি। চলো গো টু লগ ইনে যাই। এখানে যাওয়ার পর আবার আমার ইউজার আইডি অর্থাৎ আমি যেটা দিয়ে খুলেছিলাম আমার মেল আইডি এবং আমার যে পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা এন্টার করতে বলছে, এন্টার করে লগ ইন করতে বলছে। আমি লগ ইন করে তারপরে আবার আসছি। এরপরে লগ ইন করে নেওয়ার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমার ডান দিকে দেখাচ্ছে একটা সার্কেল যার মধ্যে লেখা আছে 0% কমপ্লিট, অর্থাৎ আমি একটুও কিচ্ছু করিনি, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস করেছি। আমি এখান থেকে আমার পুরো প্রোফাইলটা কমপ্লিট করব। দেন লেফট সাইডে দেখাচ্ছে আমার নাম, আমার অ্যাপ্লিকেশন আইডি, আমার অ্যাড্রেসে কিছু দেখাচ্ছে না কারণ এখনো পর্যন্ত অ্যাড্রেস পুট করিনি, মোবাইল আর মেল আইডি। এবার আমাদেরকে যেতে হবে এই আপডেট প্রোফাইল বলে জায়গাটায়। আমি যাই আপডেট প্রোফাইলে চলে গেলাম, আমার কাছে এমন একটা পেজ ওপেন হয়ে গেল যেখানে পরপর আমার কাছে 6খানা ট্যাব এখানে অ্যাভেলেবেল রয়েছে। পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ। এই 6টা স্টেপ কমপ্লিট করলেই পুরোপুরি তোমার প্রোফাইল ক্রিয়েশন প্রসেসটা কমপ্লিট হবে। এবার চলো স্টার্ট করা যাক। এরপরে দেখো তুমি যা যা ইনফরমেশন পুট করেছিলে সেগুলো মোটামুটি চলে এসেছে, খালি এখান থেকে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি কি দিতে চাও সেটা ঠিক করতে হবে। আমি এখানে আধার কার্ড দিয়ে দিলাম। দেখো এখানে দেখো তোমার কাছে কোন কোন অপশনগুলো অ্যাভেলেবেল রয়েছে, এগুলোকে তুমি তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারো। এরপরে তোমার আইডেন্টিটি প্রুফের যে নাম্বারটা রয়েছে সেটা এখানে পুট করতে হবে, অর্থাৎ আমি যেহেতু এখানে আধার কার্ড সিলেক্ট করেছি তাই আধার কার্ডের নাম্বারটা আমার এখানে পুট করতে হবে। এবার এখানে তুমি তোমার ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবে, যেটা পুরোপুরি অপশনাল রয়েছে। এরপরে হচ্ছে তুমি এখানে মাদার টাং সিলেক্ট করে নেবে, আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে তোমার রিজিয়ন সিলেক্ট করে নেবে, তো আমি এখানে রিজিয়ন সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি ডিফারেন্টলি এবেল যদি হও তাহলে সেটা সিলেক্ট করবে, আদারওয়াইজ স্পোর্টস পার্সন সিলেক্ট করবে। দেন তোমার যদি বাংলার উচ্চশিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস করবে, আর যদি ইয়েস করো তাহলে আইডিটা তোমাকে মেনশন করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। তুমি আদার অন্য কোনো কোর্স করছো কিনা সেটা তুমি এখানে পুট করতে পারো, যদি করেও থাকো তাহলেও আমি সাজেস্ট করবো নোই পুট করতে। তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে তুমি পুট করে দেবে। এইগুলো পুট করার পরে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে তোমার ব্যাংকের নেম, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, দেন তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আইএফএসসি কোড সমস্ত কিছু দেবে, এবং তার সাথে ব্যাংকের ডিটেলস আপলোড হয়ে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজটার তোমাকে এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে। তো এই পুরো পেজটাকে কমপ্লিট করে তারপর আবার আসছি। তো আমি এখানে আমার সমস্ত ডকুমেন্ট আপলোড করে নিয়েছি, এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এরপরে দেখো আমি পার্সোনাল ইনফরমেশন পুট করে দিয়েছি, তাই আমার 20% সার্কেল কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আমাদেরকে আমার অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে। অ্যাড্রেসের ডিটেলস হিসাবে এখানে দেখো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস দুটোই রয়েছে, দুটোকে তুমি সেমও বানাতে পারো। এখানে একটা সেম অ্যাজ পার্মানেন্ট রয়েছে, এটা অপশন, এটা টিক দিয়ে দিলেই তোমার হয়ে যাবে দুটো সেম। তোমার এখানে অ্যাড্রেস লাইন 1 দিয়ে দেবে, অর্থাৎ তোমার যে বাড়ির অ্যাড্রেস রয়েছে সেটা। দেন কান্ট্রি দিয়ে দেবে, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল তো আগের থেকেই তুমি সিলেক্ট করে রেখেছিলে, আদার যদি কোনো স্টেট হয় তাহলে তুমি সিলেক্ট করতে পারো, আদারওয়াইজ এটা এরকমই রাখবে। তোমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তোমার যদি কোনো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক বা নোটিফাইড এরিয়া থাকে তাহলে সেটা দিয়ে দেবে। মানে লোকাল বডি তোমাদের যা থাকবে সেটার ডিটেলস এখানে দিয়ে দেবে, নাম জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে কোথায় অবস্থিত। দেন তোমার সিটি বা ভিলেজ যেটা থাকবে সেটা দিয়ে দেবে। এরপরে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে তুমি সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে। অ্যাড্রেস ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর এবার তোমাকে তোমার গার্জিয়ানসের ডিটেলস ফুলফিল করতে হবে। যেমন সবার প্রথমে দেখো এখানে তোমার ফাদার ডিটেলস রয়েছে, মাদার ডিটেলস রয়েছে এবং তোমার গার্জিয়ানের ডিটেলস রয়েছে। তো সবার ডিটেলস তুমি এখান থেকে ইজিলি ফিল আপ করে নিতে পারবে। তাদের নামের যদি কোনো প্রেফারেন্স, অর্থাৎ আমরা যে
ধরনের টাইটেল বলি সেটা যদি থাকে, যেমন মিস্টার, মিসেস এটসেট্রা, দেন তো তাদের কোয়ালিফিকেশান তো নাম তো দেবেই, অকুপেশন এবং তাদের মোবাইল নাম্বার। দেখো এখানে গার্জেনের ডিটেলসটা কিন্তু কম্পালসারি রয়েছে, ফাদার এবং মাদারের ডিটেলসটা কম্পালসারি নয়। তাই তোমরা এটাকে একটা যদি কারোর না থাকে তাহলে স্কিপ করতে পারো, আদারওয়াইজ তোমরা শুধুমাত্র গার্জেনের ডিটেলস এখানে পুট করলেই চলে যাবে। এছাড়া তোমাদের এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিতে হবে, অ্যানুয়াল ইনকাম যত রয়েছে সেটা এখানে পুট করে দেবে। সমস্ত ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এরপরে সব থেকে যে ভাইটাল স্টেপটা রয়েছে সেটা হলো তোমাদের মার্কসের ডিটেলস পুট। এখানে তোমাদের ক্লাস 10 এবং ক্লাস 12 এর সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে। কি বলেছে এখানে দেখো, ক্লাস 10 এবং ক্লাস 12 এর বোর্ড তো তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেটা সিলেক্ট করেই নিয়েছিলে। এরপরে সমস্ত মার্কস ডিটেলস তোমাকে পুট করতে হবে। কি কি এখানে দিয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি কোন মিডিয়াম থেকে পাস করেছো, তোমার ডিসিপ্লিন, তুমি আর্টসে, কমার্সে, সায়েন্সে, কোনো ভোকেশনাল বা আদার কিছুতে ছিলে কিনা সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে তোমার সাবজেক্টের ডিটেলস এখানে দিতে হবে, খুব ভালোভাবে বুঝে নাও। এরপরে তোমাদের খুব ভালোভাবে এখানটা বুঝতে হবে যে তোমরা মার্কসের ডিটেলস কিভাবে দেবে। সবার প্রথমে রয়েছে সাবজেক্ট, দেন রয়েছে এই সাবজেক্টটা তোমাদের অপশন কিনা, যদি অপশনাল হয় তাহলে টিক দেবে, আদারওয়াইজ টিক দেবে না। দেন তোমাদের লেখা রয়েছে ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি অর প্র্যাকটিক্যাল, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ এখানে কিছু করবে না। এরপরে তোমাদের থিওরি সাবজেক্টের ডিটেলস দিতে হবে। থিওরি সাবজেক্টের ফুল মার্কস কত, পাস মার্কস কত এবং তুমি কত পেয়েছো। প্র্যাকটিক্যাল সাবজেক্টের ফুল মার্কস কত, পাস মার্কস কত এবং তুমি কত পেয়েছো। এবার আমার এইটা দেখে অনেকেই বলতে পারো যে আমাদের বোর্ডে তো এরকম 80-24-এর কোনো ব্যাপার নেই, আমি যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করেছি সেই জন্য অটোমেটিক্যালি এটা পুট করে দিয়েছে। তোমরা যদি অন্য কোনো বোর্ড সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই অনুযায়ী এখানে ডেটা থাকবে। এরপরে তুমি এখান থেকে এক এক করে তোমার সাবজেক্ট চুজ করে নেবে। তো আমি এখান থেকে সাবজেক্ট চুজ করে নিচ্ছি। ধরো আমি প্রথমে বেঙ্গলি চুজ করলাম। এটা যদি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয় তাহলে ইয়েস করবে এবং এখানে ফার্স্ট, সেকেন্ড আর আদার ল্যাঙ্গুয়েজ সেটা দেবে। এরপরে এখানে মার্কস পুট করে দিতে হবে। দেন আমি অ্যাড সাবজেক্ট করলাম। অ্যাড সাবজেক্ট করার পরে আমি ইংলিশ চুজ করে নিলাম। ইংলিশ যদি কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয় তাহলে তুমি সেই ল্যাঙ্গুয়েজটা দেবে, ফার্স্ট, সেকেন্ড। তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেকেন্ড দিলাম। এরপরে ধরো আমি আরো একটা সাবজেক্ট চুজ করলাম হিস্ট্রি। এরপরে ধরো আমি আরো একটা সাবজেক্ট চুজ করে নিলাম পল সায়েন্স। এরপরে ধরো আরো একটা সাবজেক্ট চুজ করলাম, সেটা হলো ইকোনমিক্স। ঠিক আছে, এই কটা সাবজেক্ট আমি চুজ করে নিলাম। এছাড়া ধরো এখানে 5টা সাবজেক্ট হয়েছে, তো আমি আর একটাও যদি চুজ করি তাহলে সেটাকে আমি অপশনাল বলেও দেখাতে পারবো। তো এখানে ধরো আমি এডুকেশন চুজ করে নিলাম। তো এখানে আমি এইভাবে 6টা সাবজেক্ট চুজ করে নিয়েছি, যার মধ্যে প্রথম দুটো সাবজেক্টকে আমি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে মার্ক করেছি। তোমরাও তাই করবে, প্রথম দুটো সাবজেক্টকে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টই রাখবে। বেঙ্গলি রাখবে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ রাখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার যেরকম সে সেরকম ভাবে এটা রাখবে। এরপরে দেখো এগুলোর মধ্যে কোনোটাই আমার অপশনাল নয়। আমার অপশনাল সাবজেক্ট কোনটা, আমি ধরলাম এডুকেশন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মেনশন করে দিই, অনেকেই হয়তো বলবে যে আমি বেঙ্গলিতে সব থেকে কম পেয়েছি, তার মানে কি বেঙ্গলি আমার অপশনাল সাবজেক্ট হয়ে যাবে? এমন নয়। তুমি রেজিস্ট্রেশনের সময় যে সাবজেক্টটাকে অপশনাল ভাবে চুজ করেছিলে সেটাকে অপশনাল টিক করবে, সেটাতে তুমি কম পাও বা বেশি পাও সেটা ম্যাটার করে না। এরপরে তোমাদের বলেছে যে এই সমস্ত সাবজেক্টগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল কম্বাইন করে কিনা। এখানে যদি কোনো সাবজেক্ট শুধুমাত্র থিওরি হয়ে থাকে, যদি তার প্র্যাকটিক্যাল না থাকে, তাহলেই এটাকে তুমি টিক করবে, আদারওয়াইজ নয়। দেখো এখানে যদি আমি হিস্ট্রিকে টিক করি তাহলে প্র্যাকটিক্যালগুলো আমার অটোমেটিক্যালি 0 বসে যাচ্ছে, এখানে আমি এডিট করতে পারবো না। তার মানে হিস্ট্রি রেসপেক্টে আমার কোনো প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্ট ছিলই না, কিন্তু আমার হিস্ট্রিতে প্রজেক্ট ছিল, তাই আমি এটাকে টিক করব না। এবার এটা তো ইজি প্রসেস যে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা এখানে তুমি পুট করে দেবে, এবং প্র্যাকটিক্যালেও তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা এখানে তুমি পুট করে দেবে। টোটাল মার্কস অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। যদি কোনোটাকে তুমি ডিলিট করতে চাও তাহলে ইমিডিয়েটলি তুমি ডিলিট করতে পারো। ক্লাস 12 এর সমস্ত ডিটেলস পুট করে নেওয়ার পর দেখো আমি ক্লাস 12 এর সমস্ত ডিটেলস পুট করে নিয়েছি। এরপরে তোমাদের এখানে ক্লাস 10 এর ডিটেলস দিতে হবে, একদম সেম অ্যাজ ক্লাস 12। এখানে ইয়ার অফ পাসিং দিয়ে দেবে যে তুমি কোন সালে ক্লাস 10 পাস করেছো। দেন তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তুমি দিয়ে দিলে। এরপরে ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিতে হবে। প্রথমে যখন তোমরা রেজিস্ট্রেশন প্রসেস করো তখন তোমাদের ক্লাস 12 এর রেজিস্ট্রেশন আর রোল দিতে হয়েছিল, এখন ক্লাস 10 এর রেজিস্ট্রেশন আর রোল দিতে হবে। এরপরে সেম অ্যাজ যেরকম বললাম সেরকম ভাবে সাবজেক্ট চুজ করে নেবে। এটাও ধরো আমি প্রথমে বেঙ্গলি চুজ করলাম, দেন বেঙ্গলি হচ্ছে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা চুজ করলাম। দেন আমি এখানে ইংলিশ চুজ করে নিলাম, ইংলিশ আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা চুজ করলাম। এরপরে হলো অ্যাড সাবজেক্ট করে আমি আমার বাকি সাবজেক্ট, যেমন ক্লাস 10-এ তো অত সাবজেক্টের ভেরিয়েশন থাকে না, যেমন ধরো সবার প্রথমেই আমার আছে ফিজিক্যাল এডুকেশন,
তো ফিজিক্যাল এডুকেশন বা আমি এখানে ফিজিক্স বলে দেখাচ্ছি, এটাই চুজ করে নিলাম। দেন আমাদের ছিল হচ্ছে লাইফ সায়েন্স, তো লাইফ সায়েন্স বলে দেখাচ্ছে, লাইফ সায়েন্স চুজ করে নিলাম। দেন হচ্ছে আমাদের ছিল জিওগ্রাফি, জিওগ্রাফি চুজ করলাম। আমাদের ছিল হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি এখানে চুজ করে নিলাম। এরপরে আমি ধরো ম্যাথ চুজ করে নিলাম। তো আমাকে এখানে 7টা সাবজেক্ট চুজ করা হয়ে গেল। এরপরে আবার সেম জিনিস, যদি কোনো সাবজেক্ট তোমার অনলি থিওরি হয় তাহলে তুমি এখানে চুজ করবে, অনলি থিওরি দিলে প্র্যাকটিক্যালগুলো 0 হয়ে যাবে। আর যদি কোনোটা অপশনাল থাকে, অনেকেরই ক্লাস 12-এ অপশনাল সাবজেক্ট থাকে, ইভিএস, ফিজিক্যাল এডুকেশন, এই ধরনের সাবজেক্ট, তারা সেগুলোকে এখানে অ্যাড সাবজেক্ট করে অপশন হিসাবে চুজ করতে পারে। তোমার ক্লাস 12-এর ডিটেলসের মতোই হবে, তুমি থিওরিতে কত পেয়েছো দিয়ে দেবে আর প্রজেক্টে কত পেয়েছো দিয়ে দেবে। তো আমি এখানে আমার সমস্ত ডিটেলস আপলোড করে দিয়েছি। এরপরে আমি এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। মার্কসের ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো সমস্ত কিছু দেখো 2 MB কম হতে হবে। দেখি আমাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে বলেছে। সবার প্রথমে আমার আইডেন্টিটি প্রুফ, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট আর এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন, এগুলোর মধ্যে আমাকে আপলোড করতে হবে। সব কিছুই তোমাদের এখানে 2 MB কম হতে হবে এবং PDF ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা এখানে বলা রয়েছে, তোমরা ইজিলি দেখে নিতে পারছো। আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে তারপরে স্টেপটা তোমাদের দেখাচ্ছি। তো আমার এখানে প্রতিটা জিনিস সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এরপরে হচ্ছে প্রিভিউ, আমরা কিভাবে ফিল আপ করলাম সেটা আমি এখানে প্রিভিউ করে দেখে নিতে পারবো। তো এখানে প্রিভিউ করার পর তোমার সমস্ত ডিটেলস যা যা পুট করেছো সেই সমস্ত কিছু চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এটাতে ক্লিক করবে। এখানেও দেখো ক্লাস 12-এর তোমরা যা রেজাল্টের ডিটেলস পুট করেছিলে সেগুলো রয়েছে এবং ক্লাস 10-এও তোমার যা রেজাল্টের ডিটেলস পুট করেছিলে সেগুলো রয়েছে। এই সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেবে, তারপরে চেকড অ্যান্ড ভেরিফাইড মি বলবে। এরপরে দেখো তোমাদেরকে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলেছিল সমস্ত ডকুমেন্ট তুমি আপলোড করে দিয়েছিলে। এগুলো তুমি চাইলে এখান থেকে ভিউ করে নিতে পারো যে তুমি ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করেছো কিনা। ভিউ করে নেওয়ার পর চেকড অ্যান্ড ভেরিফাইড মি বলে ক্লিক করবে। এরপরে দেখো তোমাদের কাছে একটা অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দিয়েছে, এটা তোমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই এখানে আই অ্যাকনলেজ বলে ক্লিক করে নেবে এবং যে কনসেন্টটা এখানে রয়েছে সেই কনসেন্টটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এখানে এটাই বলা রয়েছে যে আমি যা যা ইনফরমেশন পুট করেছি সেই সমস্ত কিছু আমার জন্য এবং আমার নলেজে বেস্ট এবং আমি ট্রু ইনফরমেশন প্রোভাইড করেছি। এই সমস্ত কিছু অ্যাকনলেজ করে তোমাকে তোমার পুরো প্রোফাইলটাকে কনফার্ম করতে হবে। তুমি যখনই তোমার প্রোফাইল ক্রিয়েট শেষ করে ফেলবে, তোমার মোবাইল নাম্বার এবং তোমার মেল আইডিতে একটা নোটিফিকেশন চলে আসবে যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর প্রোফাইল ক্রিয়েশন সাকসেসফুলি। দেন তোমাদেরকে প্রেফারেন্স লিস্ট বানাতে হবে। কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট বানাবে সেটা তো আমি এই ভিডিওতে একদম ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা অনেকটাই লং হচ্ছে, তার কারণ পুরো সমস্ত ফর্ম ফিল আপ প্রসেসটা তোমাদের একটা ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে এবং শুধুমাত্র তোমাদের আমি জাস্ট ডেটা এন্ট্রির মতো বিভিন্ন ডেটা পুট করা দেখাচ্ছি না, এর পিছনে প্রতিটার পিছনে রিজন কি রয়েছে এবং তোমার যদি ওগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি কি করতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্য ভিডিওটা বড় হচ্ছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সবার মধ্যে শেয়ার করে দিও, কারণ এত ডিটেলে ফর্ম ফিল আপের ভিডিও আমার মনে হয় তোমরা আর কোথাও পাবে না। চলো এবার আমরা প্রেফারেন্স লিস্টটা বানাই। দেখো আমার যেহেতু ক্লাস 12-এ হিস্ট্রি ছিল, পল সায়েন্স ছিল, এডুকেশন ছিল, তো আমি 3টের মধ্যে যে কোনো একটা অনার্স নিতে পারি এবং আশা করি এতদিন পর্যন্ত তুমি যে সাবজেক্টের অনার্স নিতে চাও সেটা তুমি দেখে রেখেছো যে কোন কলেজ থেকে নেবে এবং তুমি এটাও দেখে রেখেছো যে ওই সাবজেক্টে অনার্স নেওয়ার জন্য পার্টিকুলার কলেজে তুমি এলিজিবল কিনা এবং তার সাথে এটাও দেখে রেখেছো যে তুমি কোন কোন সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে, যেটার ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। কিভাবে তুমি বুঝবে যে তুমি এলিজিবল কিনা সেটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম। এই প্রসেসটার জন্যই কিন্তু এতগুলো কথা তোমাদের বলা, এতগুলো ভিডিও তোমাদের জন্য বানানো। সবার প্রথমে এখানে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন তুমি চাইলে তোমার প্রেফারেন্স যে কোনো সময় চেঞ্জ করতে পারো। তোমার প্রেফারেন্স 1 মানে হচ্ছে একদম হাইয়েস্ট প্রেফারেন্স। তুমি যদি পরবর্তীকালে কোনো সময় হাইয়েস্ট প্রেফারেন্সের চান্স পাও তাহলে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। আপগ্রেডেশন একটা স্টুডেন্টের জন্য অ্যালাউ রয়েছে। আপগ্রেডেশন কি এই সমস্ত বিষয়ে ডিটেলসে পরে আসছি। আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দেবো কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট চুজ করবে। দেখো আমি আমার প্রেফারেন্স লিস্ট বানিয়ে রেখেছি, আশা করি তোমরা সবাই তোমাদের প্রেফারেন্স লিস্ট বানিয়ে রেখেছো। তোমাদের এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে তোমরা নিজেদের প্রেফারেন্স লিস্ট বানিয়ে রাখবে, সাবজেক্ট কম্বিনেশন চুজ করে রাখবে, এমনকি তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাইছো, এমনকি তুমি কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে চাইছো, সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করার জন্য তুমি যোগ্য কিনা সেটাও তুমি বানিয়ে রাখবে। আশা করি তোমরা সবাই এটা বানিয়ে রেখেছো। আর যদি কেউ বানিয়ে না থাকো তাহলে 2-3 দিনের মধ্যে বানিয়ে নাও, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এখনো অনেক দিন সময় আছে ফর্ম ফিল আপ করার জন্য। সবার প্রথমে আমি এখানে যাব অ্যাড কোর্স অ্যান্ড কলেজে।
অ্যাড কোর্স অ্যান্ড কলেজে গিয়ে আমি সেই চেনা একটা ট্যাব পেয়ে গেলাম, যেখান থেকে আমরা সাবজেক্ট চুজ করতাম, আমরা কলেজ সার্চ করতাম, এগুলো আমরা পেয়ে গেলাম। আমি তো কলেজ সিলেক্ট করেই রেখেছি আমি কোন কলেজে অ্যাপ্লাই করব। আমি সেই কলেজের নাম প্রথমে সার্চ করে নিলাম। প্রথমেই রয়েছে আমার জন্য জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজের ডেতে আমি চলে গেলাম, সার্চ করলাম। জয়পুরিয়া ডে কলেজে আমি সার্চ করে নিলাম এবং আমি বিভিন্ন সাবজেক্ট আমার সামনে পেয়ে গেলাম। আমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব সেটাও আমি দেখে রেখেছি। তো এখানে দেখো নিচে একটা করে এলিজিবিলিটি চেক করার অপশন রয়েছে, অর্থাৎ তুমি যে মার্কসগুলো পুট করেছো, তুমি যে ডেটা পুট করেছো তার উপর বেস করে এখানে এলিজিবিলিটি সবার প্রথমে চেক করতে হবে। তো আমি এখানে হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করব, সেই জন্য আমি হিস্ট্রি চেক এলিজিবিলিটি করলাম। দেখো এখানে আমি এলিজিবল এটাতে অ্যাপ্লাই করার জন্য, তখন আমি এটাকে অ্যাড ওয়ান প্রেফারেন্স লিস্টে করে দেবো। তুমি ধরো অনেক বছর আগে পাস করেছো, এবার তোমাদের যেরকমটা বললাম যে 2018 সাল পর্যন্ত যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই তো করতে পারবে, কিন্তু এই জিনিসটা কলেজের ওপর ডিপেন্ড করছে। কলেজ যদি তোমাকে 2018 সালে পাস করে তাদের কলেজে ভর্তি হওয়ার পারমিশন না দেয় তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এখানে প্রতিটা কলেজের এলিজিবিলিটি ওটাও লেখা ছিল যে তুমি লাস্ট কত সাল পর্যন্ত পাস করলে ভর্তি হতে পারবে। আশা করি সেগুলোও সবাই চেক করে নিয়েছো, কারণ গ্যাপ ইয়ারদের জন্য আমি অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমরা কি করবে। এবার হচ্ছে তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে তো 2018 সালে পাস করলেও অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু পার্টিকুলার কোনো একটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা নির্ভর করে সেই কলেজের গাইডলাইন্সের উপর। সেটাও তোমরা একবার যারা ব্যাক ইয়ার স্টুডেন্ট রয়েছে একবার চেক করে নেবে। এবার ধরো আমি ঠিক করে রেখেছি আমার 25টা কলেজের একদম পরপর প্রেফারেন্স আমি তৈরি করে রেখেছি, তাই আমি জয়পুরিয়া কলেজকে 1 নম্বরে রাখবো, তাই অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করবো। অ্যাড টু প্রেফারেন্স লিস্টে এবার দেখো হিস্ট্রির সাথে আমার কাছে সাবজেক্ট কম্বিনেশন চলে এসেছে, 10খানা পেজ অবধি অ্যাভেলেবেল রয়েছে। এখানে ধরো প্রথমটা আমি নিতে পারি, অথবা আমি এটা নিতে পারি, মানে আমি হিস্ট্রিকে মেজর রেখে বাকি দুটো মাইনর সাবজেক্টকে এডুকেশন জিওগ্রাফি নিতে পারি, এডুকেশন ফিলোসফি নিতে পারি। তো আমি ভাবছি এখানে আমার পছন্দ হচ্ছে না, আমি সেকেন্ড পেজটায় চলে গেলাম। সেকেন্ড পেজটাতে আমার কাছে কি কি আছে, এডুকেশন বেঙ্গলি, এডুকেশন হিন্দি, পল সায়েন্স এডুকেশন, এইভাবে মাইনর সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে এবং তার সাথে প্রতিটা সেমিস্টারের যে ফিজ লাগবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তো আমি এখানে পল সায়েন্স আর জার্নালিজম এইটাকে ধরো চুজ করে নিলাম, করে আমি এটাকে প্রসিড করব। প্রসিড করার পরে এটাকে আমি কোন প্রেফারেন্সে রাখতে চাইছি, আমি 1 নম্বরই এটাকে রাখতে পারছি, কারণ এটাকে আমি প্রথম চুজ করেছি, তাই 1 নম্বরে আমি এটাকে অ্যাড করে দিলাম। যাই এটাকে আমি অ্যাড করলাম, দেখো আমার কাছে এরকম একটা পপ আপ এলো যে সাকসেসফুলি অ্যাডেড টু ইউর প্রেফারেন্স লিস্ট, গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট অথবা কন্টিনিউ টু সার্চ। তুমি ধরো চাইছো এটা আমি দেখবো যে হ্যাঁ আমার ঠিকঠাক প্রেফারেন্স লিস্টে গেল কিনা, বা তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমি এর পরে আবার সার্চ করে আবার প্রেফারেন্স লিস্টে অ্যাড করবো। তো আমি এখন কন্টিনিউ টু সার্চ করছি। এবার তোমাদের অনেকের প্রশ্ন, একই কলেজে দুটো সাবজেক্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করব। আমার কাছে এখন কি কলেজ খোলা আছে, শুধুমাত্র জয়পুরিয়া কলেজ খোলা আছে। এবার আমি চাইছি জয়পুরিয়া কলেজের অন্য সাবজেক্টেও অ্যাপ্লাই করতে। আমি হিস্ট্রিতে অ্যাপ্লাই করে দিয়েছি, এটা আমার একটা প্রেফারেন্স কাউন্ট হয়ে গেছে। এবার আমি চাইছি পল সায়েন্সে অ্যাপ্লাই করব। এলিজিবিলিটি চেক করলাম, দেখলাম আমি এটাতেও এলিজিবল হয়ে গেলাম, তাহলে আমি এটাও অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করে দিতে পারবো। এখানেও সেম ভাবে সাবজেক্ট কম্বিনেশন চুজ করে নেব, কি কি সাবজেক্ট আছে, একদম 12 নম্বর পেজ অবধি সাবজেক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই প্রতিটা পেজে কি কি সাবজেক্ট আছে দেখে নেবে। আশা করি তোমাদের পছন্দের সাবজেক্ট তোমরা এখান থেকে পেয়েই যাবে। তো আমি এখান থেকে র্যান্ডম একটা সাবজেক্ট তোমাদের জন্য চুজ করে রাখলাম, এটা করে আমি প্রসিড করলাম। এবার দেখো এটাকে আমি প্রেফারেন্স 2ই দিতে পারবো, তো প্রেফারেন্স 2 অ্যাড করে দিলাম। এটা আমার সাকসেসফুলি প্রেফারেন্স লিস্টে অ্যাড হয়ে গেল। এবার ধরো আমি দেখতে চাইছি যে হ্যাঁ আমার প্রেফারেন্স লিস্টটা কেমন দেখাচ্ছে আমি দেখবো, তো গো অ্যান্ড চেক ইউর প্রেফারেন্স লিস্টে গেলাম। একটু নিচের দিকে এলেই আমার প্রেফারেন্স লিস্ট আমাকে দেখিয়ে দেবে। 1 নম্বরে আমি কি রেখেছি, 4 বছরের হিস্ট্রি অনার্স, যেটা আমার জয়পুরিয়া কলেজ থেকে আমি পড়বো। দেন হচ্ছে অ্যাডমিশন ফিস যেটা লাগবে এত টাকা, টোটাল কোর্স ফিস এত টাকা, আর আমার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে। আমার টোটাল মেরিট ইন্ডেক্স কত হয়েছে সেটাও বলে দিয়েছে। এবার আমি কবে অ্যাপ্লাই করেছি সেটা দেওয়া রয়েছে। আমি ডিফারেন্টলি এবেল কিনা, অর্থাৎ এখানে অন্য কোনো রিজার্ভ ক্যাটাগরি সিট অ্যাভেলেবেল হবে কিনা সেই জন্য এটা দেওয়া রয়েছে। সিট ক্যাপাসিটি এখান থেকে তোমরা দেখে নিতে পারো, কত জন্য কত সিট কোন ক্যাটাগরির জন্য কত সিট অ্যাভেলেবেল রয়েছে। তুমি চাইলে এটাকে তুমি ডিলিটও করে দিতে পারো। তো এরকমভাবে তোমার কাছে প্রচুর অপশান তো রয়েছে। এবার ধরো আমি চাইছি আমি আবার প্রেফারেন্স অ্যাড করব, তো প্রেফারেন্স আবার আমি অ্যাড কোর্স এবং কলেজে গেলাম। এবার আমি আর জয়পুরিয়া কলেজে করব না, এবার আমি অন্য কলেজে অ্যাড করব। তো আমি এবার চলে গেলাম আশুতোষ কলেজে চলে গেলাম। আশুতোষ কলেজেও ধরো আমি চাইছি বেঙ্গলিতে অ্যাপ্লাই করব, তো আমি আবার চেক এলিজিবিলিটি করে নিলাম। তো এখানে দেখো বেঙ্গলিতে অ্যাপ্লাই করার জন্য আমি এলিজিবল হয়ে গেলাম, তাহলে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করলাম। করার পর এবার আমার কাছে যা দেখো বেঙ্গলির কোনো অপশান নেই, শুধু এই 3টে অপশানই রয়েছে, হিস্ট্রি ইংলিশ, হিস্ট্রি সোশিওলজি, ফিলোসফি ইংলিশ, ফিলোসফি সোশিওলজি। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তুমি ধরো চুজ করে নিলে, তোমার যেরকম পছন্দ সেরকম তুমি চুজ করে নিলে। এটাকে আমি
প্রেফারেন্স 3 দিতে পারবো, তো অ্যাড করে দিলাম কারণ অলরেডি আমার দুটো প্রেফারেন্স হয়ে গেছে। এরপরে ধরো আমি আবার ভাবছি আশুতোষ কলেজে আমি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করব, কন্টিনিউ টু সার্চ করলাম, করার পর আমি দেখছি আমি কমিউনিকেটিভ ইংলিশে অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি, চেক এলিজিবিলিটি করলাম, হ্যাঁ এটাতেও আমি এলিজিবল হয়ে গেলাম। এবার চলো তোমাদের দেখাই এমন একটা সাবজেক্ট যেটাতে হয়তো আমি এলিজিবল হব না। তো সেরকম ধরো আমি এবার গেলাম কেমিস্ট্রিতে, ঠিক আছে, কেমিস্ট্রিতে দেখো সরি ইউ আর নট এলিজিবল দেখাচ্ছে, তার কারণ এখানে কেন সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে, কারণ আমি আমার ক্লাস 12-এ বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো ছিল না, সেই জন্য আমি এখানে কেমিস্ট্রি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু এখানে ধরো আমি চাইছি আমি সোশিওলজির জন্য অ্যাপ্লাই করব, তো সোশিওলজির জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, আমি এলিজিবল, তাহলে আমি এটাকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করে দিলাম। এখানে একটাই কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে হিস্ট্রি বা পল সায়েন্স, এখানে একটাই কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে হিস্ট্রি বা পল সায়েন্স, এটাতে আমি প্রসিড করে দিলাম এবং আমার 4টে প্রেফারেন্স হয়ে গেল। দেখো সেম কলেজ থেকে আমি কতগুলো প্রেফারেন্স দিচ্ছি, তাও কিন্তু প্রতিটা আলাদা আলাদা প্রেফারেন্স কাউন্ট হচ্ছে। এবার ধরো আমি আবার চাইছি আমি আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করব, তো আমি চলে গেলাম অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করে দিলাম, হয়ে গেল। সেম প্রসেস, কারোর জন্য আলাদা নয়, এটা আমার 5 নাম্বার প্রেফারেন্স হয়ে গেল, আমি অ্যাড করে দিলাম। এবার আমি ধরো আবার প্রেফারেন্স লিস্টটা দেখতে চাইছি যে কেমন দেখতে লাগছে, তো দেখো 1 নম্বরে রেখেছি জয়পুরিয়ার হিস্ট্রি, 2 নম্বরে রেখেছি জয়পুরিয়ার পল সায়েন্স, 3 নম্বরে রেখেছি আমি আশুতোষ কলেজের বেঙ্গলি, দেন আশুতোষ কলেজের সোশিওলজি, আশুতোষ কলেজের পলিটিক্যাল সায়েন্স। এবার ধরো আমি চাইছি যে আমি শুধুমাত্র একটা ইউনিভার্সিটির আন্ডারেই করব না, আমি অন্য ইউনিভার্সিটির আন্ডারেও করব, তো আমি এখানে বাই ইউনিভার্সিটি সার্চ করে নিলাম। এবার ধরো আমি চাইছি আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে চলে গেলাম। এবার দেখতে চাইছি আমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব, ধরো আমি এখানে হিস্ট্রি সার্চ করে নিচ্ছি। ধরো আমি এখানে 4 বছরের বিএ কোর্সের জন্য অনার্স এবং অনার্স উইথ রিসার্চ অ্যাপ্লাই করব, তো আমি এখানে সার্চ করে নিলাম। এরপরে দেখো আমার কাছে কি কি কলেজ চলে এলো, প্রতিটা কলেজ আমার কাছে চলে এসেছে, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, বিভিন্ন কলেজ আমার কাছে চলে এসেছে। এর মধ্যে থেকে আমি আমার সাবজেক্ট খুঁজেও আমি এখানে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি যদি ডিরেক্ট বাই কলেজ দিয়ে সার্চ করি তাহলেও আমি অ্যাপ্লাই করতে পারবো। ধরো আমি এখানে বুঝতে পারছি না, তো আমি এটা চাইছি আমি বাই কলেজ দিয়ে সার্চ করব, বা আমি বাই সাবজেক্ট দিয়ে এখানে আমি অ্যাপ্লাই করতে চাইছি, তো আমি এখানে ধরো হিস্ট্রি সার্চ করে নিলাম, এবং আমি এর সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। করার পর আমি সার্চ করবো যে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি কোথায় কোথায় পড়ানো হয়। দেখো আমার কাছে চলে এলো বিভিন্ন কলেজ, আমি এর মধ্যে থেকে চাইছি আমি এপিসিতে অ্যাপ্লাই করব, আমি এলিজিবিলিটি চেক করলাম, দেখলাম আমি এলিজিবল হয়ে গেলাম, তো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করে দিলাম। এবার আমার কাছে দুটো এখানে অপশন দিয়েছে, এডুকেশন বেঙ্গলি আর এডুকেশন পল সায়েন্স, আমি যে কোনো একটা চুজ করে নিলাম, পছন্দ মতো করে প্রসিড করলাম, এটা আমার 6 নাম্বার প্রেফারেন্স হয়ে গেল। আবার আমি চাইছি আমি অন্য কোনো কলেজে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অন্য কোনো কলেজে আমি হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করব, তো আর কোন কলেজে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখছি বারাসাত কলেজে অ্যাভেলেবেল রয়েছে, দেখি আমার এলিজিবল হয় কি না, দেখছি আমি এলিজিবল হয়ে গেলাম, তাহলে আমি এটাকেও প্রেফারেন্স লিস্টে অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু পরপর তোমরা 25টা প্রেফারেন্স এরকম অ্যাড করতে পারবে। এটা আমাদের কত প্রেফারেন্স হয়ে গেল, 7টা প্রেফারেন্স, অর্থাৎ আমি একই কলেজ থেকে করলেও আমার পরপর কাউন্ট হয়ে যাচ্ছে, তুমি যতগুলো প্রেফারেন্স এখানে অ্যাড করবে ততগুলো আলাদাভাবে কাউন্ট হবে। আশা করি তোমাদের পুরো বিষয়টা দেখাতে পারলাম। আমি এখানে 7টা প্রেফারেন্স দেখালাম, তোমরা চাইলে আরও প্রেফারেন্স এখানে দিতে পারো, যেমন ধরো আমি এবার কলেজই সার্চ করে নিচ্ছি, যেমন ধরো আমি চাইছি আমি বঙ্গবাসী কলেজে দেখবো যে আমি বঙ্গবাসী কলেজে অ্যাপ্লাই করতে চাই, তো এখানে বঙ্গবাসী কলেজে আমি চলে গেলাম। বঙ্গবাসী কলেজের হিস্ট্রি যেহেতু আমার সাবজেক্ট রয়েছে, আমি হিস্ট্রি অনার্সটাই বেশি প্রেফারেন্স দিচ্ছি, তো হিস্ট্রি অনার্সে আমি অ্যাপ্লাই করে দিলাম, কি কি কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে দেখে নিলাম, দেখে আমি এটাকে প্রসিড করে দিলাম, আমার হয়ে গেল 8টা প্রেফারেন্স। এরপরে ধরো আমি চাইছি আমি সিটি কলেজে অ্যাপ্লাই করব, সিটি কলেজে আমি গেলাম, যাওয়ার পর এখানেও আমার কাছে দেখো পল সায়েন্স অনার্স রয়েছে, সংস্কৃত, আমি দেখতে চাইছি আমি সংস্কৃতে এখানে এলিজিবল হই কিনা, তো আমি এখানে সংস্কৃতেও এলিজিবল, তো এটাকে আমি অ্যাড করে দিতে পারি। এখানে দেখো অনেকগুলো প্রেফারেন্সের অপশন রয়েছে, এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট কম্বিনেশনের অপশন রয়েছে, এর মধ্যে যে কোনো তোমার পছন্দ মতো একটা তুমি চুজ করবে, সেটাকে অ্যাড করে তোমার প্রেফারেন্স লিস্টটা কমপ্লিট করবে। এরপরে আমার 9টা প্রেফারেন্স হয়েছে, আমি তোমাদের 10টা প্রেফারেন্স দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আরও একটি কলেজ চুজ করে নিলাম, সেটা ধরো হেরম্বচন্দ্র কলেজে আমি দেখছি আমার জন্য কি কি অ্যাভেলেবেল রয়েছে, তো এখানে দেখো পল সায়েন্স অ্যাভেলেবেল রয়েছে, হিস্ট্রি অ্যাভেলেবেল রয়েছে, তো এর মধ্যে আমি ধরো এখানে অ্যাকাউন্টেন্সির এলিজিবিলিটি চেক করতে গেলাম,
আচ্ছা, এখানে আমি অ্যাকাউন্টেন্সিতেও এলিজিবল হয়ে গেলাম, যেহেতু আমার এখানে কি রিলিভেন্ট ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারো, যে এখানে তোমাদের কি কি এলিজিবিলিটি থাকতে হবে। ক্লাস 12 পাসের মধ্যে এই সমস্ত সাবজেক্টগুলো, আচ্ছা আমার ইকোনমিক্স ছিল, আমার ক্লাস 12-এ ইকোনমিক্স ছিল, সেই জন্য আমি এখানে বিকম অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারলাম। তাই এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। আর বিকম অনার্সের জন্য কোনো সাবজেক্ট কম্বিনেশন চুজ করতে হয় না, তোমাদের একটাই থাকে, মেনলি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। কিছু কলেজ থাকে যারা তোমাদের মার্কেটিংও অফার করে থাকে, এটা তোমরা সিলেক্ট করে প্রসিড করলে। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলো আমরা আর্টস থেকে কমার্সে যেতে চাই, সায়েন্স থেকে কমার্সে যেতে চাই, বা কমার্স থেকে আর্টসে যেতে চাই, আমরা যেতে পারবো কিনা? হ্যাঁ, তোমরা যেতে পারবে। তার জন্য তোমাদের বিভিন্ন সাবজেক্টে এবং বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে নিতে হবে। এবার ধরো আমি এখানে আরও একটা সাবজেক্ট চুজ করে নিচ্ছি, আর এবার ধরো আমি এখানে আরও একটা কলেজ চুজ করে নিচ্ছি। আমি দেখছি এখানে আমি জার্নালিজমের জন্য এলিজিবল কিনা। হ্যাঁ, জার্নালিজমের জন্য এলিজিবল, তো এটাকেও আমি অ্যাড করে দিলাম আমার প্রেফারেন্স লিস্টে। এরকমভাবে আমি 11টা প্রেফারেন্স তোমাদের সামনে অ্যাড করে দেখালাম। তোমরা এরকমভাবে 25টা প্রেফারেন্স অ্যাড করতে পারবে। গো অ্যান্ড চেক টু লিস্ট, প্রেফারেন্স লিস্টে গেলাম, যাওয়ার পর এখানে আমার পর 11টা প্রেফারেন্স দেখাবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরকমভাবে তোমরা তোমাদের প্রেফারেন্স অ্যাড করে নিতে পারবে। এবার ধরো আমি এখান থেকে চাইছি আমি লগ আউট করে যাব, তো আমি লগ আউট করে গেলাম। এবার ধরো লগ আউট করে লগ ইন করলাম, তাহলে পুরো আমার কাছে আমার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আমি রিসেন্ট যা যা কোর্স সার্চ করেছি সেগুলো আমার রিসেন্ট সার্চে দেখাবে। যেমন ধরো এখানে আমার রিসেন্ট সার্চে দেখাচ্ছে আমি আশুতোষ কলেজ সার্চ করেছিলাম, এটাতে এলিজিবল, এটাতে এলিজিবল নয়। এরপরে আমার যে প্রেফারেন্সগুলো আমি দিয়েছি সেগুলো আমার সাইডে দেখাবে। প্রতিটা প্রেফারেন্স, 11টা প্রেফারেন্স যে আমি দিয়েছি 25টার মধ্যে দেখাবে। আমি এটাকে ভিউ অল করে আমার 25টা প্রেফারেন্সকে আমি আবার আগের মতো করে দেখতে পারবো। আশা করি তোমাদের পুরো প্রসেসটা বোঝাতে পারলাম। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস, খুব ডিটেলে দেখিয়েছি, ইচ অ্যান্ড এভরি স্টেপ ফিল আপ করে। শুধু ডিটেলে দেখিয়েছি তাই নয়, প্রতিটা জিনিসের পিছনে তোমাদের আমি রিজনও বলেছি, এবং আশা করব পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা তোমাদের দেখালাম। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ প্রসেস করো, কাউকেই সাজেস্ট করবো না আজকেই তোমরা ফর্ম ফিল আপ করে নাও। তোমরা এখন 2-3 দিন ভালোভাবে দেখো, তারপরে ফর্ম ফিল আপ করবে। ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।